আমরা স্বাভাবিক অবস্থায় যা থাকি তা আমাদের সত্যিকারের রূপ নয়। আমাদের আসল চেহারা দেখতে হলে নিয়ে যেতে হয় অনুভূতির শিকড়ে, যেখানে আমরা জমা করে রাখি আমাদের অতীতের সমস্ত কাহিনী। সেই সমস্ত কাহিনী লুকিয়ে থাকে কোনো এক ভবিষ্যতের অপেক্ষায়। কিন্তু শুধুই কি কাহিনী, আর কিছু কি লুকিয়ে থাকে না তার মধ্যে? চলুন আজ এমনই এক কাহিনীর রহস্য ভেদ করা যায়। দেখা যাক সুজিত কি বা কাকে লুকিয়ে রেখেছে তার অতীতের গহ্বরে। শুনতে থাকুন সৌমিত্র বিশ্বাসের কাহিনী ললিতা। পার্থই প্রথম খেয়াল করল যে সুজিত ফিরে আসেনি। রাত 11:15, গঙ্গায় ভাসমান রেস্তোরাঁর ডেকে আমরা বন্ধুরা পানাহারে ব্যস্ত। নিচে গঙ্গা লাগোয়া লনে খোলা আকাশের নিচে তখন নিউ ইয়ার্স ইভের উদ্দাম নাচ আর গান। আমাদের সকলেরই অবস্থা ক্রমশ তুরীয় হচ্ছিল। এর মধ্যে আধ ঘন্টা আগে হঠাৎই ওয়াশরুমে যাওয়ার নাম করে সুজিত উঠে গিয়েছে। এতক্ষণ তো লাগার কথা নয়, কি হলো? সামনেই ওর ছেড়ে যাওয়া গ্লাসে এখনো সিকিটার ব্ল্যাক ডগ টলটল করছে। এটা বোধহয় 5 কিংবা 6 পেগ। ক্রমশ নিজের সংযমের বাইরে চলে যাচ্ছিল। দাঁড়া, দেখে আসে বলে অনিক উঠে গেল এবং মিনিট 10 মধ্যেই চিন্তিত মুখে ফিরে এসে জানালো যে ওয়াশরুমের ধারে পাশে কোথাও সুজিত নেই। ওদিকের ডেকটা দেখেছিস? অমিতের গলা থেকে উদ্বেগ বেরিয়ে এলো। দেখেছি, পুরো ফাঁকা, কেউ নেই। বহুত টেনশন হচ্ছে মাইরি। বলতে বলতে অনিক আরেকটা পেগ ঢাললো, কিন্তু আমাদের মুখ সাদা হয়ে গেল। কেননা এদিকে ডেকে আসার বদলে যদি সুজিত ভুল করে ওই দিকের ডেকে চলে গিয়ে থাকে। যা কিছু অনুষ্ঠান সবই তো এদিকে, ওদিকের ডেক নির্জন এবং ঠিক নিচেই অন্ধকার গঙ্গা। আর সুজিত যে ক্রমশ সেন্স হারাচ্ছে সেটা কিছুক্ষণ ধরেই আমরা বুঝতে পারছিলাম। এমনকি অমিত একবার বারণও করেছিল, সুজিত স্টপ নাও, আর একদম খাবি না, এরপরে তো বাড়ি ফিরতে পারবি না। এত অল্পে সুজিত ঘোষের নেশা হয় না, আর হলে হবে। I don't care about anybody and nobody cares for me. কি হবে? রোড অ্যাক্সিডেন্ট, চাঁদের আলোয় মরিস, সেও ভালো, সে মরণ, সে মরণ, হেঁড়ে বেসুরো গলায় সঠিক শব্দগুলোকে খুঁজে বেড়াচ্ছিল, যদিও মেঘে ঢাকা আকাশে চাঁদের কোনো চিহ্নই ছিল না। আর তখনই নিচের লনে মুক্ত ঝরানো কণ্ঠে কেউ গেয়ে উঠেছিল, এদিকে সেদিকে লাগানো লাউড স্পিকারগুলো অমনি সেই গানটাকে তুলে এনে একদম আমাদের বুকের মধ্যে ঢুকিয়ে দিল। এই কেরে মেয়েটা গাইছে, আপন মনেই পার্থ বলেছিল। হেপি গলা তো। শুভ খিকখিক করে হেসে ইশারায় সুজিতকে দেখিয়েছিল। সোজা হয়ে বসে চোখ বন্ধ রেখে একদম স্থির নিশ্চল ভাবে গান শুনছে। গলাটা একদম ললিতার মতো, যেন ওই গাইছে। চোখের কোণে টলটলে জল ধরে রেখে সুজিত বিড়বিড় করছিল, ললিতা? হ্যাঁ, দিব্যি আছো গুরু। হ্যাঁ, বিয়ে করনি, বউয়ের চাপ নেই, আজ চলিতা কাল ললিতা। ও মস্তি মস্তি। চুপ শালা, ললিতাকে নিয়ে একটা বাজে কথা বললে মুখ ভেঙে দেবো শালা। মার মুখী ভঙ্গি দেখে প্রথমটায় অনেক ঘাবড়ে গিয়েছিল, তারপর সেও তেড়ে উঠল, চলে আস। কিন্তু আর বেশি এগোনোর আগেই আমি অনেককে টেনে বসিয়ে দিলাম। আচ্ছা না, দেখছিস তো মালটা সেন্সে নেই। সেটা শুনে বাকিরা এমন ভাবে হেসে গড়িয়ে পড়েছিল যেন মস্ত একটা রসিকতা। আসলে সকলেই অল্প স্বল্প টালমাটাল, স্বাভাবিক। বেলাগাম না হওয়ার তো কিছু নেই।
গান শেষে একটু বিরতি, তারপর মেয়েটা আবার শুরু করলো। আমাদের মধ্যে কথা ঠাট্টা ইয়ার্কি থেমে গেল। প্রত্যেকেই যেন নিজেদের হারানো অতীত দেখতে দেখতে কাঁদছিলাম। হঠাৎই সুজিতের মুখ থেকে ফোঁপানিটা ছিটকে আসে। যে অনিকের মুখ ভেঙে দিতে চেয়েছিল সেই অনিকই ওর হাতে আলতো চাপড় মারতে মারতে বলেছিল, কুল বাড়ি কুল। তোরা আমাকে নিয়ে যা তা খোরাক করিস, আমি কিছু বলিও না। কিন্তু আমারও তো ইচ্ছে করে তোদের মতো ঘর সংসার করি। ওকে আমি পাগলের মতো ভালোবাসতাম। ভালোবাসা নিজের দিব্যি হাসতে হাসতে ফ্রেমের মধ্যে ঢুকে গেল, আর আমার লাইফটা শেষ। কথাটা বলেই টালমাটাল পায়ে উঠে দাঁড়িয়েছিল। কোথায় যাচ্ছিস সবার? বস এখানে। ইশারায় কোড়ে আঙুল দেখিয়ে সুজিত বেরিয়ে যায় আধ ঘন্টা আগে। তারপর কি হয়েছে আমরা আর জানি না, কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের নেশা কেটে গিয়েছে। মুখ থমথমে, গান ছাপিয়েও হৃৎপিণ্ডের ধুকপুকুনি শোনা যাচ্ছে। এবার কি করব আমরা? সুজিতও যদি ছবির মধ্যে ঢুকে গিয়ে থাকে তাহলে তো আমাদের লাইফও শেষ। এদের তো জানাতে হবে। সুকান্ত মিউ মিউ করল, এখন কাকে পাবি? তার চেয়ে চ নিচে গিয়ে দেখি। ললিতা ললিতা করতে করতে যদি নিচে নেমে গিয়ে থাকে। লনের ঠিক মাঝখানে স্টেজে দাঁড়িয়ে সর্বাঙ্গে সাইকোডেলিক আলো মেখে মেয়েটা গান গাইছে। সুবেশী স্ত্রী পুরুষেরা হাতে গ্লাস নিয়ে উৎসবে মগ্ন, কিন্তু আমাদের কোনো খেয়াল নেই। কম্পিত আলো আঁধারির মধ্যে পাগলের মতো সুজিতকে খুঁজে বেড়াচ্ছে। কতক্ষণ কেটে গিয়েছে খেয়াল নেই। হঠাৎই চড়াচড় মাতিয়ে বাজি ফাটতে আরম্ভ করল। আকাশ ভরে উঠল রং বেরঙের আলপনায়। কিন্তু নতুন বছরকে স্বাগত জানানোর উপায় আমাদের ছিল না। মরিয়া হয়ে সুজিতকে খুঁজছিলাম, কিন্তু কোথাওই ওকে দেখতে পেলাম না। নিচে তো আর ঠাসাঠাসি ভিড় নয়, কাজেই এখানে থাকলে ওকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু সুজিতকে আমরা কোথাও দেখতে পাচ্ছিলাম না। আমাদের অন্তর্লীন হাহাকার শুনেও পাশ দিয়ে নিঃশব্দে নীরবে গঙ্গা বয়ে যাচ্ছিল। কে জানে এতক্ষণে ওকে কোথায় ভাসিয়ে নিয়ে গিয়েছে। হঠাৎই কৌশিক চেঁচিয়ে উঠল, এই ও পাশে বেদি নিচে কি একটা পড়ে রয়েছে না? জীবনকে বাজি রেখে আমরা দৌড়ালাম। পার্কিং লটে একটা গোড়া বাঁধানো একাশিয়া গাছের নিচে মুখ গুঁজে পড়ে রয়েছে সুজিত। দুর্জয়ের রাগে অনেক লাথি চালাল। সালা, তুমি মাতলামি করার জায়গা পাও না? ছাড়, বেকায়দায় লেগে গেলে আবার বিপদ হলো। আমি পাশে বসতেই সুজিত হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। ও আর কোনোদিনও ফিরবে না। আমারই ভুল। ছবির মধ্যে ঢুকে গেলে কেউ কি আর বেরিয়ে আসতে পারে? এ তো দেখি কোনো হুঁশি নেই। কিন্তু মেয়েটাকে এতদিনের বন্ধুত্ব, অথচ কোনোদিনই তো টের পাইনি যে বুকের মধ্যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। যাই হোক, সুজিতকে টেনে হিঁচড়ে তোলা হলেও যে আড্ডাটা জমে উঠেছিল সেটা আর ফিরবে না। কাজেই সুজিতের উপর ক্ষোভ ওগড়াতে ওগড়াতে যে যার গাড়ি বের করলাম। বুঝতে পারছি আমাদের কোনো কথাই সুজিতকে স্পর্শ করছে না। ওর সমস্ত চেতনা জুড়ে রয়েছে ওই সুরেলা শব্দগুলো। এই অবস্থায় হতভাগাটাকে ড্রাইভ করতে দেওয়ার প্রশ্নই ওঠে না, আমাদেরই পৌঁছে দিতে হবে। যেহেতু আমার আর সুজিতের বাড়ি একই দিকে, তাই মেরে বেটাকেই ধর। ওর গাড়িটা পড়ে রইল, থাকুক। কাল পরশু যখন পারবে এসে গুচ্ছের পার্কিং দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। গাঁটগচ্ছাই হতভাগার শাস্তি। নিঃশব্দে ড্রাইভ করছি আমি। গঙ্গার ধার ধরে এসে যখন রবীন্দ্র সদনের সামনে আপন মনেই সুজিত বলল, কি যে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল না। সহ্য করতে পারিস না এখন খাস কেন? আমি এখনো বিশ্বাস করতে পারি না যে ললিতা নেই।
মনে হয় যে কোনো সময় ফিরে এসে আবার আমাকে জড়িয়ে ধরবে। আর পারছি না আমি, আর পারছি না। গুরু, আমাকে বাঁচা। আমার বিরক্তিই লাগছিল। নতুন বছরে আচ্ছা মাতালের পাল্লায় পড়া গেল তো। কোন রকমে ভালোই চক্রবেড়িয়ায় ওর ফ্ল্যাটে ঢুকিয়ে দিতে পারলে বেঁচে যাই। লিফটে চেপে 5 তলায় উঠে ফ্ল্যাটের দরজা খোলার পর সুজিত বলল, ভেতরে আসবি? কিছু কথা বলতাম তোকে, আয় না। কি যে ছিল ওর আহ্বানে কে জানে। ভেতরে ঢুকলাম। একা থাকতে থাকতে ঘরটাকে একদম নরক করে রেখেছে। চারপাশে জামা কাপড় ছড়ানো, অ্যাস্ট্রে উপচে পড়ছে, দেওয়ালে ঝুল। বাড়িতে কোনো মহিলা না থাকলে ঘরদোরে যতটা দৈন্যদশা হতে পারে ঠিক সেই রকম। কিন্তু তাহলে মেয়েদের ওই দুটো অন্তর্বাস আলনায় ঝুলছে কেন? কেউ কি আসে ওর কাছে? ঘরটার যা অবস্থা, কোনো ভদ্রলোক থাকতে পারবে না এখানে। কেউ এলে বসাই যে কোথায় তাকে। বিড়বিড় করতে করতে মাতালটা চেয়ারে ডাঁই করে রাখা খবরের কাগজগুলো তুলে কোণের দিকে আরেকটা চেয়ারে রেখে এসে বলল, বস বস বস। ঘরটার এরকম অবস্থা করেছিস কেন যে ভদ্রলোকে থাকতে পারে না? আরে আমি কি ইচ্ছে করে ভাবে রেখেছি? আমাকে দেখে মনে হয় যে আমি এরকম করতে পারি? তুই করিসনি তো কে করেছে? তাহলে তো বস অনেক কথাই বলতে হয়, শুনে হজম করতে পারবি তো? দেখ, যা বলবি তাড়াতাড়ি বল, আমি আবার কাটবো। তোকে পৌঁছে দিয়েছি, দায়িত্ব শেষ। গুরু, তোর দায়িত্ব বোধহয় প্রশংসা করতে হয়। আমাকে যত্ন করে বাড়ি পৌঁছে দিলি। আর আমি ভাবছি মালটা এত ঘুরছে, নির্ঘাত রাস্তা হারিয়েছে হয়তো। ঠিক বাড়ি ফিরতে পারলেই হয়। মাথাটা ধাঁ করে গরম হয়ে গেল। ওর মাথায় চাঁটি মেরে বললাম, হারাম জাদা, তাও যদি সেন্সে থাকতিস। দাঁড়া জাস্ট 2 মিনিট দাঁড়া, আমি আসছি। হেসে সুজিত বাথরুমের দিকে চলে গেল। আমি ঘরে দৈন্যদশাটা আর একবার প্রত্যক্ষ করলাম। এক গাদা পলিপ্যাক ছড়িয়ে রয়েছে। ক্যালেন্ডারের পাতা মে মাসের পরে আর উল্টানো হয়নি। আর তার পাশেই একটা অদ্ভুত ছবি ঝুলছে। ছবিটার সামনে গিয়ে দাঁড়ালাম। ক্যালেন্ডারে আবার চোখ চলে গেল। কেননা 16ই মে তারিখে গোল দাগ দিয়ে লেখা কিস ডে। মাথাটা একদমই গেছে হতভাগা। ছবিটার দিকে তাকালাম। একটা নিখুঁত গোল জড়ানো পদ্ম ফুল, তার মধ্যে সোজা আর উল্টো কতগুলো ত্রিভুজ পরস্পরকে ছেদ করে রয়েছে। আর ত্রিভুজগুলোর কেন্দ্রে ছোট্ট ছোট্ট দুটো চোখ। মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, কিন্তু ওইদিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছিল। মনের সমস্ত অস্থিরতা যেন ক্রমশ থেমে যাচ্ছে। সর্বাঙ্গ জুড়ে একটা অপরূপ স্নিগ্ধতা। একদম স্নানটা করে নিলাম না। চা খাবি তো? ধর। চমকে তাকিয়ে দেখি সুজিত, 2 হাতে 2টো কাপ। খুব অবাক লাগলো। এর মধ্যে চান সেরে চাও বানিয়ে ফেললো, অথচ টেরই পেলাম না। আশ্চর্য তো, নেশাটা চড়ে গেল নাকি? খুব অকওয়ার্ড অবস্থায় ফেলে দিলাম, তাই না? যাক, অন্তত সেটুকু বুঝেছিস। তোরা ভাবছিলি আমি মাতাল হয়ে গেছিলাম? দূর, ওইটুকুতে আমার কিছু হয় না। গন্ডগোল তো অন্য জায়গায়। কোথায়? এখানে। সুজিত নিজের বুক দেখালো। খেয়েছে। মালটার হার্টের ব্যামো আছে নাকি? ওই যে ছবিটা দেখছিস, ইতিমধ্যে দেওয়ালের দিকে আঙুল তুলল সুজিত। ওটার দিকে তাকিয়ে থাকলে কোথা দিয়ে যে সময় কেটে যায় সেটার আর হুঁশ থাকে না। মেজাজ দেখাতে গিয়েও আমি থেমে গেলাম। সত্যিই তো, এই জন্য কখন যে সুজিত চান করেছে, চা বানিয়েছে টের পাইনি। কি আছে ছবিটার মধ্যে? ওর মধ্যেই থাকে, ওখান থেকেই বেরিয়ে আসে। কে? ওই যে ওগুলো যার।
সুজিতের আঙুল ঘুরে গেল আলনার দিকে, আর আমি দেখলাম শুধু অন্তর্বাস নয়, একটা টপ আর স্কার্টও ঝুলছে সেখানে। আশ্চর্য তো, ও দুটো এতক্ষণ চোখে পড়ে। ওই যে গান গাইছিল মেয়েটা, সব ডুপ্লেট করে দিল। গলাটা গলাটা কি বলবো তোকে, একদম 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 ললিতা বসানো পুরো। এমনকি এমনকি বিশ্বাস করবি যে ওই ওই গানটা গাইছিল ঠিক সেই গানগুলোই একদিন যেখানে আমরা বসেছিলাম সেখানে বসেই আমাদের শুনিয়েছিল। সেটাতে বিশ্বাস করবি কখনো? মাথাটা ঠিক থাকে। বেনারস আর কলকাতা, কত স্মৃতি। হ্যাঁ, ওই রেস্তোরাঁতেই যে কতবার ওকে নিয়ে এসেছি সেটা ভাবতে পারবি না। এমনকি এমনকি একবার ওর জন্মদিনে ওখানেই রুম ভাড়া করে সকাল থেকে রাত। সেদিন তো ওর জন্মদিন ছিল, সব মনে পড়ে যাচ্ছিল জানিস। ওয়াশরুমে ঢুকে খুব কাঁদছিলাম, কিন্তু কিছুতেই মন মানছিল না রে। কেবলই ভাবছিলাম যে ও বলেছিল কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। তাহলে করলো ওটা দুম করে। কেবলই ছবি, শুধু পটে লিখা। ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড়। তারপর সুজিতকে মাঝপথে থামিয়ে দিতে হলো, নইলে হয়তো গোটা কবিতাটাই শুনিয়ে ছাড়ত। এটা ঠিক যে মালটা আবৃত্তিটা ভালোই করে, কিন্তু এই মাঝরাত্রিরে সেসব কে শুনবে? তারপর আর সহ্য না করতে পেরে নিচে নেমে গেছিলাম, দেখি সে আমার জন্য আবার ফিরে এলো কিনা। কিন্তু আমারই ভুল, ছবির ভেতর থেকে সে আর ফিরবে কি করে? শুনতে শুনতে আমার মায়া লাগছিল। ওর হাতে চাপড় মেরে বললাম, দেখ, মন খারাপ করিস না, স্মৃতি আঁকড়ে তো সারা জীবন কাটে না। তোকে উঠতেও হবে, মাথা তুলে দাঁড়াতেও হবে, নিজের জন্য বাঁচতেও হবে। সুজিত ফট করে আমার কলার চেপে ধরে খিঁচিয়ে উঠল। ফালতু জ্ঞান দেবি না, সন্ধ্যে থেকে বহু থেঁচিয়েছিস। হ্যাঁ, কে বললো যে আমি বেঁচে নেই? হ্যাঁ, বেঁচে নেই তো আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, কলারটা ছাড়, ভদ্রভাবে কথা বল, কলারটা ছাড় বলছি। ছেড়েও দিল এবং প্রায় সঙ্গে সঙ্গেই ফুঁপিয়ে উঠল। না, পারছি না, কোথাও শান্তি পাচ্ছি না। কেন যে মরতে বেনারসে গেলাম, সেখানে না গেলে তো লাবণ্যের সঙ্গে দেখাই হতো না, আর এভাবে কষ্টটাও পেতে হতো না। লাবণ্য না ললিতা? লাবণ্য। বেনারসে ললিতা ঘাটে লাবণ্যের সঙ্গে দেখা না হলে হয়তো এভাবে জ্বলতে হতো না। এই রে, লাবণ্য ললিতা গঙ্গার ঘাট সব ঘেঁটে ফেলেছে। সেটা কবে? 12 বছর আগে। হ্যাঁ, মানে 12 বছর বলতে ওই 2006। হ্যাঁ, লাবণ্যকে দেখে প্রথম ক্রাশ খেয়েছিলাম কলেজে। কপাল মন্দ, তাই ওকে পেলাম না। একটা বছর আমাদের সঙ্গে কাটিয়ে পরের বছরেই চলে গেল গভর্নমেন্ট আর্ট কলেজে। কলেজ শেষ করে আমি যখন লাত খেয়ে বেড়াচ্ছি এদিক ওদিক, তখন আর্ট নিয়ে পড়তে প্যারিস চলে গেল সে। সেখানে জন টেলরের সঙ্গে আলাপ, তারপর তো সে তাকেই বিয়ে করলো। সুজিত লাবণ্যর জীবনী আউড়ে যাচ্ছে, আর নিজের নির্বুদ্ধিতা দেখে আমার নিজেরই ওপর রাগ হচ্ছে। কলকাতা আসা হয়নি আর, কিন্তু দেখো, এ শালা তো ফুল আউট। সারা সন্ধে ললিতা করে হেদিয়ে মরে এখন সেটা লাবণ্যতে এসে দাঁড়িয়েছে। ইমেল, রাত দুপুরে বন্ধুকৃত্য করতে গিয়ে পুরো ফেঁসে গেলাম। ভাবতাম যে মাতালের ভাট শুনছি, সন্ধ্যেবেলা ললিতা এখন লাবণ্য হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই একটা স্মাইলি নিয়ে কৌশিকের উত্তর এসে গেল। এবার মাথায় ঢুকিয়ে দে যে লাবণ্য নয়, সুভদ্রা। সেটা নিয়ে যখন হ্যাজাবে তখন সেটাকে শূর্পণখায় কনভার্ট করে কেটে পড়ে। ও সারা রাত নাক কান কেটে মরুক। হাসি পেয়ে গেলেও চেপে রেখে ফিরতি স্মাইলি পাঠালাম। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে, কিরে, কবে এলি? সুজিতের গলা শুনে সম্বিত ফিরে এলো।
এতক্ষণ যে কি বলে গিয়েছে খেয়ালই করিনি, তবুও যেন খুব মন দিয়ে শুনছি এইভাবে বললাম, কে? কে? এই তুই কি শুনছিস না? বললাম না যে ললিতা ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার শোভা দেখছিলাম, পেছন থেকে লাবণ্যই দেখতে পেয়ে আমাকে ওই ডেকেছিল। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, মানে কে কাকে জিজ্ঞেস করলো? অবভিয়াসলি আমি জিজ্ঞেস করলাম, কারণ লাবণ্যই তো ফিরে এসেছে। বলল যে জনের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, প্যারিস থেকে ফিরে এসে কিছুদিন মুম্বাইতে, তারপর কলকাতাতেই জেনেক্স ভ্যালি। বেনারসে এসেছিল ছবি আঁকতে, মন্দিরগুলো সব ঘুরে ঘুরে দেখছিল। ওর বরাবরের প্যাশন হচ্ছে দশমহাবিদ্যা। দশমহাবিদ্যা জানিস তো? জানি। ঘ্যাম নিবি না একদম, হ্যাঁ? বামুনের ছেলে, না জানলে জুতো পেটা করতাম। কালে রূপং মহেশিনী সাক্ষাৎ কৈবল্যদায়িনী, তারকত্তাৎ সদা তারা তারিণী চ প্রকীর্তিতা, শ্রীদাত্রী চ সদা বিদ্যা ষোড়শী পরিকীর্তিতা। তারপর কি হলো? মানে ছবি আঁকলো? হ্যাঁ, ফাইন আর্টসে এক্সিবিশনও হয়েছিল। প্রথম দিনেই সব কটা বিক্রি হয়ে গেছিল। ছবি এঁকে ভালো ইনকাম করতো। যাকে সেসব পরের কথা। ললিতা ঘাটে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করার পর ও টেনে নিয়ে গেল আমাকে কাছেই রাজা রাজেশ্বরী মন্দিরে। দেখেছিস মন্দিরটা? গেছিস কখনো? হ্যাঁ, বেনারসে গেছিস? যাইনি। বেঁচে গেছিস, খুব বেঁচে গেছিস। তবে কখনো গেলেও খবরদার ওই মন্দিরে যাস না, মারা পড়ে যাবি। আমি তো জানতাম না। লাবণ্যের সঙ্গে রোজ ওখানে সময় কাটিয়েছি। সে করতে গিয়ে এমন অবস্থা যে নিজের ফেরার টিকিটটাও ক্যান্সেল করে দিলাম। কেন? যতদিন ওর সঙ্গে থাকা যায়, বুঝলি না? 2 সপ্তাহ কাটিয়ে ওর সঙ্গেই ফিরলাম। আর সেটাই তো হলো কাল। ওই মন্দির নিয়ে একটা মেথ আছে, বুঝলি? মেথ। দেবীর দর্শন করার সময় একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করবি। দেবী মূর্তির দিকে তাকিয়ে থাকবি তো দেখবি যে চোখ ফেরাতে পারছিস না তুই। এমনই আকর্ষণী ক্ষমতা যে ওই মন্দিরে কেউ রাত কাটাতে পারে না। ও তাই? হ্যাঁ, এমনকি মন্দিরের পুরোহিতরাও বেশি দিন সেখানে কাজ করতে চায় না। নাকি এমন টান যে মানুষ পাগল হয়ে যাবে। প্রথমে তো এসব আজগুবি মিথ ভেবেছিলাম, পরে বুঝেছি যে না, হাড়ে হাড়ে সত্যি সব। ওই মন্দির আমার সর্বনাশ করে দিয়েছে। রোজ সকালে উঠে স্নান সেরে এই মন্দিরে, নাট মন্দিরে বসে লাবণ্য স্কেচ করত। আমি মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়াতাম। মেয়েটা মানে? মহারাজ্ঞী। বললাম না, লাবণ্যের মেয়ে, 11 বছর। মহারাজ্ঞী মানে কি? শালা বামুনের ছেলে। মহারাজ্ঞী জানো না? থুতু ফেলে ডুবে মরো। মহারাজ্ঞী টেল। বাপের টেলার পদবি ছেঁটে ও নিজের পদবি করে নিয়েছিল টেল। আমি মজা করে বলতাম যে টেল অফ 3 সিটিজ, প্যারিস, মুম্বাই, কলকাতা। এদিকে লাবণ্যের দশমহাবিদ্যার চর্চা যে আস্তে আস্তে আমাকেও কোন ফাঁকে গ্রাস করে নিচ্ছে সেটা আমি তখন বুঝিনি। বরং ওকে ইমপ্রেস করার জন্য তখন ওই নিয়ে প্রচুর পড়াশোনা শুরু করেছি। সেখান থেকে একদিন মহারাজ্ঞীকে বললাম, তুই হচ্ছিস ত্রিপুর সুন্দরী। সেটা আবার কি? মনে আছে বেনারসের সেই রাজরাজেশ্বরী দেবী? তারই আরেকটা নাম ত্রিপুর সুন্দরী। যিনি 3টে পুর মানে 3টে নগরীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী, তিনিই হলেন ত্রিপুর সুন্দরী। এই ভুলভাল বলিস না। ত্রিপুর সুন্দরীর এই ব্যাখ্যা তোকে কে দিয়েছে? তোর বাপ বলেছে শালা। তুই জ্ঞান খপচাবি নাকি কথাটা শুনবি? আচ্ছা ঠিক আছে, সরি, ক্যারি অন। কেন যে বললাম, বরং বাবা তুলেছে এই অজুহাতে একটা ঝগড়া বাঁধিয়ে দিব্যি কেটে পড়া যেত। দ্য টেল অফ 3 সিটিজ আর ত্রিপুর সুন্দরী। একজন স্বর্গমর্ত পাতাল কাঁপিয়ে দিচ্ছে, আর একজন প্যারিস, মুম্বাই, কলকাতা।
মামাটার না খালি বাজে কথা। মহারাজ্ঞীর মুখে লজ্জা দেখলেও বোঝা যাচ্ছিল যে ওর ভালো লেগেছে কথাটা। নিজের প্রশংসা শুনতে কোন মেয়ে ভালোবাসে না বলতো? এই যে মাথায় ঢোকালি। লাবণ্য হেসে উঠেছিল। এবার কি হবে বলতো? লেখাপড়া ছেড়ে সারা দিন আয়নার সামনে বসে থাকবে। সমস্ত মনে আছে, কিচ্ছু বলতে পারিনি, কিচ্ছু না। কি করবি? উঠি রে। যাস না রে, প্লিজ 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 যাস না। আর একটু বস, ও আসবে, দাঁড়া। আরে ললিতা ওই 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 গানটা গাইছিল, মনে আছে? Don't look down to nobody, just look up. Don't look down, just look up. 'Cause she is always there. আমার সর্বাঙ্গ হিম হয়ে গেল। কে গাইছে? কার গলা ওটা? সুজিতের গলা থেকে ওরকম মেইলি স্বর আসছে কি করে? ঘন্টা দেড়েক আগেই তো এই গলাটা শুনে এসেছি। মাথার উপরে আলো জ্বলছে, সমস্ত দরজা জানলা বন্ধ, বাইরে এখনো বাজির শব্দ। গোটা ফ্ল্যাটে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। তাহলে সুজিত ওভাবে মাথাটা পেছনে হেলিয়ে দিয়েছে কেন? ওর চুলগুলো যে সরে সরে যাচ্ছে, সে কি ফ্যানের হাওয়ায় নাকি নাকি কেউ বিলি কেটে দিচ্ছে? আমার হাত পা কাঁপছিল, সমস্ত রোমকূপ খাড়া হয়ে গিয়েছে। সুজিত এখন চুপ, কিন্তু গানটা খুব অস্পষ্টভাবে হয়েই চলেছে আমাদের চারপাশে। একটা মৃদু পারফিউমের গন্ধ ভাসতে থাকলো হাওয়ায়। আমি যে উঠে পালিয়ে যাব সেই সাহসও নেই। মনে হচ্ছে নির্জন সিঁড়ি দিয়ে নামতে গেলে যদি দেখি একটা মেয়ে উঠে আসছে, সারা শরীর শিরশির করছে। বুঝতে পারছি এই রাত্রিরে মাতাল সুজিতি আমার সবচেয়ে বড় ভরসার জায়গা। আর সেই সুজিতি হঠাৎ আমার দিকে আঙুল দেখিয়ে বিড়বিড় করে কি সব বলতে শুরু করতেই গানটা থেমে গেল। কিন্তু ও কি বললো কিছুই শুনতে পেলাম না। আবার সব চুপচাপ। সুজিত মাথা হেলিয়ে দিয়ে আদর খাচ্ছে। নো, আমি বলছি নো। না 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 না, প্লিজ না। এরপর সব চুপচাপ। ও বিস্ফারিত চোখে তাকিয়ে রয়েছে দরজার দিকে, আর আমি ওর দিকে তাকিয়ে রয়েছি। চলে গেছে। এরকম হঠাৎ হঠাৎ আসে আর হঠাৎ হঠাৎ চলে যায়। আর কোনো গন্ধ পাচ্ছিস? সত্যি তো, সেই গন্ধটা আর নেই। এই, তুই এরকম করছিস কেন? কি করেছি বল? ও নিজে আসবেও না, অথচ কাউকে আমার কাছে ঘেঁষতেও দেবে না। এভাবে বাঁচা যায়? হ্যাঁ, সেই থমথমে ঘরে কথাগুলো আমার হাড় অব্দি কাঁপিয়ে দিল। বোর হচ্ছিস না? ভাবছিস মালের ঘুরে ভুলভাল ভাবছি, কিন্তু বিশ্বাস কর এই নিয়ে থাকতে থাকতে আমি পাগল হয়ে যাচ্ছি। সব বলতে চাই, সব। কেউ একজন শুনুক, কেউ শুনুক। বল। শব্দটা উচ্চারণ করতে চাইলেও পারিনি, কেবল ঠোঁট নড়ছিল। ক্রমশ এমন অবস্থা হলো যে ওকে না দেখে থাকতে পারি না। আর বুঝতে পারলাম যে আমার সঙ্গে জড়িয়ে পড়তে ওরও আগ্রহ কম নয়। ব্যাস, প্রেম শুরু হয়ে গেল। উদ্দাম প্রেম। তারপর আমাদের কপাল খারাপ। যতই লুকিয়ে দেখা করি আর একদম অচেনা জায়গায় ঘুরতে যাই, একদিন ঠিক ধরা পড়ে গেলাম। মেয়ের কাছে? কিন্তু মহারাজ্ঞীর তো তোকে মেনে নিতে অসুবিধা হওয়ার কথা নয়। মহারাজ্ঞীর বয়স তখন ঠিক 16। হলেই বাপ, তোর সঙ্গে তো যা বলি খুবই ভাব ছিল, তাহলে মানতে পারবে না কেন? কোনো উত্তর নেই।
কি ভাবছে কে জানে। তারপর বলল, একদিন একদিন ওই সেদিন মহারাজ্ঞী বাড়ি ছিল না, লাবণ্য আমাকে বাড়িতেই ডেকে পাঠালো। নিজের স্টুডিওতে বসেছিল চুপ করে, চোখ দুটো লাল। দেখে বুঝেছিলাম খুব কি দেশে। সামনের ক্যানভাসে একটা অদ্ভুত ছবি, ওই রকম ত্রিভুজ দিয়ে তৈরি তৈরি একটা একটা শরীর আর মুখটা একটা মেয়ের। ত্রিভুজের ছবিটা মানে জানিস? জানি না। একটা তান্ত্রিক যন্ত্র, ত্রিপুর সুন্দরী দেবীকে আরাধনা করার যন্ত্র। আমাকে দেখেই কোনো ভনিতা না করে লাবণ্য বলল, সুজিত, তুই আমার কলেজের বন্ধু, কিন্তু কিন্তু এটা তুই কি শুরু করেছিস? আমি না বোঝার ভান করেই বললাম, বুঝতে পারছি না কি শুরু করেছি। ও, বুঝিসনি যে কি শুরু করেছিস? কাটা কাটা গলায় লাবণ্য বলল, প্রেম। আচ্ছা, মহারাজ্ঞীর না হয় বোধ বুদ্ধি হয়নি, কিন্তু তোর তো যথেষ্ট বয়স হয়েছে। একবার মনে হলো না যে যে মহারাজ্ঞী তোর মেয়ের বয়সী? এই সম্পর্কটা কখনো দাঁড়ায়? মানে কি বলতে চাইছিস তুই? প্রেমটা মায়ের সঙ্গে নয়, মেয়ের সঙ্গে হয়েছিল। মহারাজ্ঞীকে আমি চাইতাম, নবকোপ থেকে আদর করে ডাকতাম ললিতা। সেও চাইতো আমাকে। আমরা স্বামী স্ত্রীর মতো করেই দিন কাটাতাম, অথচ ও বলতো যে সবাইকার মতো করে আমরা নিজেদের পাবো না, অন্যরকম ভাবে পাবো। তখন তখন ওর কথাটার মানে বুঝিনি। আমার গাটা রিরি করছিল, কিছু শুনতে ইচ্ছা করছিল না। শেষে বন্ধুর মেয়ের সঙ্গে হতভাগার কত নিচে নামবে। কিন্তু সুজিতকে তখন স্মৃতিচারণায় পেয়েছে। লাবণ্যর কথার কোনো উত্তর দিতে পারিনি আমি, কেননা বলতে গেলে বলতে হয় যে মহারাজ্ঞের সঙ্গে আর সম্পর্ক রাখবো না, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। হতে পারে লাবণ্য আমার কলেজের বন্ধু, হতে পারে সে আমার প্রথম ক্রাশ, কিন্তু এতদিন পরে ওকে নিজের শাশুড়ি ভাবতে তো আমার অসুবিধা হচ্ছে না। সুজিতের নোংরা প্রলাপ শুনে কান ঝাঁঝা করে উঠল, কিন্তু ওকে থামিয়ে দেব সেই ক্ষমতাও আমার নেই। হাঁ করে গিলছি কথাগুলো। লাবণ্যকে ওই অবস্থায় স্টুডিওতে ছেড়ে রেখে নেমে এসেছি সিঁড়ি দিয়ে। দেখি নিজের ঘরের সামনে মহারাজ্ঞী দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখে অদ্ভুতভাবে হাসলো। বলেছিলাম না সাধারণ লোকের মতো করে আমাদের সম্পর্ক হবে না। এবার ভেতরে এসো। পেছন থেকে গর্জন ভেসে এলো। না, কখন যে লাবণ্য নেমে এসেছে লক্ষ্য করিনি আমি। মহারাজকে পাত্তাই দিল না, বলল, আহ মা, আমি একটা ছবি এঁকেছি আর সেটাই দেখাবো বলে ডাকছি, এসো। ছবি নাকি ঘরে ঢুকে অসভ্যতা করবি? লাবণ্য চিৎকার করে উঠল। অবশ্য ওকে দোষ দিই না, ওই জায়গায় থাকলে হয়তো আমি একই কাজ করতাম। যাই হোক, ওই মহারাজ্ঞী ঘরে টেনে নিয়ে গিয়ে একটা কাগজের মোড়ক দেখিয়ে বলল, এটা রেখে দিই, যখন আমার জন্য মন কেমন করবে এটার দিকে তাকিয়ে থাকবে, আমি তখনই আসবো তোমার কাছে। দেখি দেখি কি গেছিস। বাপের বয়সে দামদার কুকুরের সঙ্গে খুব প্রেম না? লাবণ্য চিৎকার করে উঠে আমার দিকে ফিরল। জানোয়ার, বেরিয়ে যা বাড়ি থেকে। ললিতা ততক্ষণে মোড়কটা খুলে ফেলেছে। কার্ডবোর্ডে একটা ছবি আঁকা দেখেই পাল্টে গেল লাবণ্যের চোখ মুখ। ভীষণ মমতা মাখা অথচ ভয় পাওয়া একটা গলায় বলল, ও মামুনি, তুই কি এঁকেছিস? ছবিটা তো প্রাণ দিলি কি করে তুই? এই ছবিটা কেন আঁকলি তুই? তারপর কাঁদতে কাঁদতে বসে পড়লো মাটিতে। আমিও ছবিটা দেখলাম। ওই যে দেওয়ালে যেটা দেখছিস,
ত্রিপুর সুন্দরী দেবীর যন্ত্র। ছবিটা মাটিতে রেখে মহারাজ্ঞী ওটার উপর পা রেখে উঠে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হেসে আমাকে জিজ্ঞাসা করলো, আমাকে সত্যিই ভালোবাসো? কি বলবো তাকে, অত সুন্দর হাসি কখনো মানুষ হাসতে পারে না। আমার রাজরাজেশ্বরী মন্দিরের কথা মনে পড়ে গেল। সে অনিন্দ সুন্দর দেবী প্রতিমা হাসি, অমর্ত্য সুন্দর হাসি। লাবণ্য তখনও কাঁদছিল। এক মুহূর্ত ওর দিকে চোখ পড়েছিল, তারপর ফিরিয়ে দেখি মহারাজ্ঞী আমার আমার আদরের ললিতা নেই। নেই মানে? এই নেই মানে কি? নেই মানে নেই, জাস্ট জাস্ট মিলিয়ে গিয়েছে। ওই ওই ছবির মধ্যে যেন মিলিয়ে গিয়েছে। তার মাঝখানে জল করছে চোখ 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 দুটো আগে 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 ছিল না। কি বলছিস তুই? ইজ ইট পসিবল? আর ওর মা? আবার আসছে, আবার আসছে। সঙ্গে সঙ্গে একটা হালকা ধূপধাপ শব্দ। চমকে তাকিয়ে দেখি কোণের সেই চেয়ারটা থেকে খবরের কাগজগুলো মেঝেতে পড়ে গেল, কিন্তু ছড়িয়ে যাবার বদলে একটার উপর একটা, ঠিক যেন বান্ডিলটা ধরে যত্ন করে নামিয়ে রাখলো কেউ। তারপর আমার চোখের সামনে চেয়ারটার গদিতে একটা ছোট্ট খাঁজ জেগে উঠল। কেউ বসলে যেমন হয়। ঘর ভরে গেল মৃদু পারফিউমে। একটা ঝাঁকুনি দিয়ে সোজা হলো সুজিত। এসেছো? I'll never forget you. 'Cause once upon a time you were my everything. It's clear to see that কোণের চেয়ারটা দুলে উঠল। একটা অস্পষ্ট পায়ের শব্দ। সুজিত আবার মাথা হেলিয়ে দিয়েছে পেছনে, আর তখনই আমি আবছা দেখতে পেলাম তাকে। ধোঁয়ার মতো একটা কিশোরী মেয়ে পেছন থেকে দুহাতে সুজিতের গলাটা জড়িয়ে রেখেছে। আমি বুঝতে পারলাম পড়ে যাচ্ছি। অনেক পরে এক সময় মুখে রোদ লাগতে দেখি মাটিতে শুয়ে আছি। ধর্মর করে উঠে বসলাম। পাশেই সুজিত মুখ হাঁ করে ঘুমোচ্ছে, কিন্তু জানলাটা তো রাত্রিরে বন্ধ ছিল। কে খুলল? মোবাইলে দেখি 7:45। ইস, অনেকটা দেরি হয়ে গিয়েছে। এক লাফে উঠে চোখে মুখে জল দিয়ে রেডি হয়ে নিলাম। বেরিয়ে যাব এবার। হতভাগাটাকে ডাকার দরকার নেই, ঘুমোচ্ছে ঘুমোক, উঠলেই তো বাজে বকবে। এত সকালে অন্য কেউ নেই সিঁড়িতে। লিফটের বোতাম টিপছি, কোনো সাড়া নেই। হয় যান্ত্রিক গোলযোগ, নইলে দরজা ঠিক মতো বন্ধ হয়নি। হেঁটেই নামতে হলো। দিনের বেলা বলেই এখন আমার সাহস ফিরে এসেছে, কিন্তু আবার যে চমক অপেক্ষা করছিল বুঝতে পারিনি। 3টে তলা নেমে ল্যান্ডিংটা ঘুরেছি, আর হঠাৎই সিঁড়ি ফুঁড়ে একটা কিশোরী মেয়ে বেরিয়ে। বছর 15-16 হবে। আরে সুন্দর দেখতে, এতটাই সামনে যে আরেকটু হলেই ধাক্কা লাগতো। কানের দুল দুটো, মিষ্টি মুখের সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে। আচমকা ওকে দেখে আমার বুক ধড়ফড় করছিল, কিন্তু তবুও ওর উপর থেকে চোখ যেন ফেরাতে পারছিলাম না। খুব বেশি হলে 15 কি 20 সেকেন্ড, কিন্তু আমার মনে হলো অনন্তকাল ওর দিকে তাকিয়ে রয়েছি আমি। হ্যাপি নিউ ইয়ার আঙ্কেল। আমার বুকটা এমনই ধড়াস ধড়াস করছে যে শুভেচ্ছার প্রত্যুত্তরই দিতে পারলাম না। তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে মেয়েটা উঠে গেল উপরে। আড্ডায় গল্পটা ছাড়তে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ করে হাসাটাই স্বাভাবিক, কেননা মাতাল সুজিতের বুকনি যেমন ভুলভাল, তেমনি আমার দেখাটা।
ওদের কথা শুনে শুনে ক্রমশ একটা সময় আমিও ভাবতে শুরু করলাম যে কে জানে, হয়তো আমিই ভুল দেখেছি। কিন্তু তাই বা কি করে হবে? সুজিত নেশার ঘোরে উষ্টুম ধুষ্টুম গল্প বানিয়ে থাকতেই পারে, কিন্তু আমি তো নেশা করিনি। সেই রাত্রিরে সুজিতের ঘরে একটা কারো আবির্ভাব তো সত্যিই আমি অনুভব করেছি। সুজিতের হেঁড়ে গলা থেকে সুরেলা মেয়েলি স্বর তো আমি শুনেছি। যাই হোক, অন্য কথা এসে সেটাকে চেপে দিল এবং আমিও ওটা নিয়ে আর মাথা ঘামাইনি। প্রায় 7-8 মাস পরে সেই স্মৃতি আবার ফিরে এলো। একদিন গোল পার্কের ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে ফিরছি। পুরনো বইয়ের দোকানগুলোর একটায় 10 মহাবিদ্যার উপরে একটা বই। কৌতূহলী হয়ে তুলে নিলাম। উল্টে পাল্টে দেখি গাদা গাদা সংস্কৃত মন্ত্র আর তার অন্বয়। তারই মধ্যে হঠাৎ চোখে পড়ল দেবী ত্রিপুর সুন্দরীর অনেক নামের মধ্যে দুটো হল মহারাজ্ঞী আর ললিতা, এবং আর একটা হল ষোড়শী। কেননা তিনি নাকি 16 বছরের কিশোরীর রূপ ধরে থাকেন। মুহূর্তে আমার চারপাশ বনবন করে ঘুরতে শুরু করলো। আমি কেমন একটা অদ্ভুত ঘোরের মধ্যে ঢুকে যেতে লাগলাম। মনে হলো কোন কিশোরী, যাকে আবছায়ার মধ্যে সুজিতের মাথার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছি, নাকি যে সিঁড়ি থেকে উঠে এসেছিল আমার মুখোমুখি। বইটা রেখে দিয়ে আমি ঘোরের মধ্যেই হাঁটতে শুরু করলাম। দোকানদার হয়তো ভেবেছিল আমি বইটা নেব, কিন্তু ওটা নিয়ে তো আমার কোনো কাজ নেই। কেবল একটাই কথা মনের গভীর থেকে উঠে আসছিল আমার, সেই তো দেখা হলো ঘরে একবার, সিঁড়িতে একবার, তখন কেন দিইনি আমার সকল শূন্য করে। জীবনে কখন কিভাবে কোথায় ঐশ্বরিক মুহূর্ত লুকিয়ে থাকে তা আমরাই বা জানবো কেমন করে? হয়তো কোনো কদর্য মুহূর্তে দৈব স্পর্শ পাই আমরা।